প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারী ও শিশু প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ ও আমাদের করণীয় বিষয়ক ৩ পর্বের বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজকে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটির প্রথম পর্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা সাহা। আজকে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য সরাসরি যুক্ত আছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট, ব্রেড। আমাদের সাথে যুক্ত আছেন জনাব মোহাম্মদ কামাল পাশা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরো যুক্ত আছেন জনাব রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ। আপনাদেরকে স্বাগত আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ। গুড আফটারনুন। আমি ভালো আছি। হোপ আমরা সকলে ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতায় রয়েছে ব্র্যাক, মেইন এঙ্গেজ অ্যালায়েন্স, বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট, ব্রেড। সুপ্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে শুনতে পাচ্ছেন এবং আপনারা ফেসবুকে কমেন্টের মাধ্যমে থাকতে পারেন। সেজন্য যেটি করতে হবে www.facebook.com/বরেন্দ্র-রেডিও-নওগাঁ। এই পেজটিতে আপনাদের জানতে চাওয়ার কথাগুলো, মনের কথাগুলো আমাদেরকে টেক্সট করতে পারেন এবং সেই সাথে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা SMS করতে পারেন। SMS করার জন্য আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন এবং আরো একটি স্পেস দিয়ে আপনাদের কথাগুলো লিখে পাঠিয়ে দিতে হবে ৭১৭১ এই নম্বরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলে যাচ্ছি মূল আয়োজনে। এর আগে আজকের আলোচনার বিষয়টি আবারও জানিয়ে দিতে চাই। নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ ও আমাদের করণীয়। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি অতিথিদের কাছে। অনুষ্ঠানের শুরুতেই আমি জানতে চাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট, ব্রেড। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে নারী ও শিশুর প্রতি যে জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ, এই বিষয়টি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনার কাছে আমি জানতে চাই এই বিষয়টি সম্পর্কে আমাদের অতিথিদের আপনি এই বিষয়টি সম্পর্কে অবগত করবেন এবং সেই সাথে আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি এই কার্যক্রমটি সম্পর্কে একটু বিশদভাবে আলোচনা করবেন। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। ধন্যবাদ রেডিও বরেন্দ্রকে। আজকে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ আমাদের করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আছেন রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, নওগাঁ। আমাদের সাথে আরো আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব মোহাম্মদ কামাল পাশা, সহযোগী অধ্যাপক, নৌবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট, ব্রেড, এই প্রকল্পটি বাস্তবায়িত করে ব্র্যাকের সহযোগিতায় এবং ম্যান এঙ্গেজ অ্যালায়েন্স একটি নেটওয়ার্কের একটি প্রকল্প। এই প্রকল্পটি বাংলাদেশের ৪২টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। আমাদের অ্যালায়েন্সের ৪২ জন সদস্য সংস্থা এই অ্যালায়েন্সের মেম্বার। তার মধ্যে ব্র্যাক সহ ২১টি সংস্থা আমরা এই প্রকল্পে কাজ করছি। তার মধ্যে আমাদের ব্রেড করছে ১০টি জেলাতে, রাজশাহী বিভাগে নওগাঁ, জয়পুরহাট এবং পাবনাতে। আমরা নওগাঁতে গত অক্টোবর মাসে এবং নভেম্বর মাসে কিছু প্রোগ্রাম করেছি। আমরা নওগাঁতে উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মত বিনিময় সভা করেছি। আমরা অভিভাবকদের সাথে মত বিনিময় সভা করেছি, সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছি, আমরা সুরক্ষা কমিটির সাথে মত বিনিময় সভা করেছি। আমরা বেশ কিছু স্কুল ক্যাম্পেইন করেছি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নিয়ে। আমাদের নওগাঁতে এখনো স্থানীয় কেবল নেটওয়ার্ক ডিশ লাইনের মাধ্যমে করোনাকালীন এই সংকটে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন সেটা প্রচারণা অব্যাহত আছে। আমরা মাইকিং এর মাধ্যমে বিভিন্ন সচেতনমূলক কাজ করছি। আমরা কমিউনিটিতে পথ নাটকের মাধ্যমে কমিউনিটিকে সচেতন করার চেষ্টা করেছি। এরকম আমাদের এই প্রকল্পে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের স্টুডেন্টদের নিয়ে গ্যাদারিং আছে, ইয়ুথ ক্যাম্পেইন আছে, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন
সুশীল সমাজের সাথে মত বিনিময় সভা আছে। এই টাইপের আমাদের কাজ আর কি। এই প্রকল্পে আমরা কাজ করছি। এটা কাজটা হচ্ছে ব্র্যাক আমাদের লিড পার্টনার এবং ব্র্যাক সহায়তা করছে। মূলত ফান্ডিংটা করে অ্যামপ্লিফাই চেঞ্জ নামে একটি দাতা সংস্থা। আমাদের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি যেটা নওগাঁ সদর উপজেলায়, সেখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি সভা হয়েছে। ওখানে আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উপস্থিত ছিলেন। আমরা ডিসি স্যারকে দাওয়াত করেছিলাম, উনি ব্যস্ততার কারণে আসতে পারেনি। যাই হোক, আমরা আজকে আমাদের যারা অতিথি আছে আমরা তাদের কথা শুনবো। আমি আমাদের এই প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের মাঝে দিলাম। এখন আমরা আজকে অতিথিদের পরামর্শ এবং আমরা নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ কিভাবে করতে পারি সেই দিক নির্দেশনামূলক আলোচনা শুনবো এবং আমরা পরবর্তীতে সেভাবে কাজ করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি খুব চমৎকারভাবে আমাদের এই কার্যক্রমটি সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি চলে যেতে চাই জনাব রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ। আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই সেটি হচ্ছে যে জেন্ডার ভিত্তিক বৈষম্যটা আসলে কি? ধন্যবাদ। আসলে জেন্ডার ভিত্তিক বৈষম্যতা বলতে আমরা যেটা বুঝি, জেন্ডার ডিসক্রিমিনেশনের থেকেই যেটা আসে, নারী পুরুষের মধ্যে যে বৈষম্য, সেটা মূলত বোঝায়। আমরা জানি যে আমাদের পৃথিবীর অর্ধেক জনসমষ্টি হলো নারী। নারীকে অবহেলা করে কখনোই কোনো উন্নয়ন সম্ভব নয়, উন্নতির নাগাল পাওয়া সম্ভব নয়। নারী পুরুষের সকলেরই মৌলিক অধিকার এক ও অভিন্ন, এই কথাটা আমরা সকলেই জানি। কিন্তু নারীরা এখনো অনেকাংশেই পুরুষদের থেকে পিছিয়ে। সৃষ্টি লগ্ন থেকেই এই বৈষম্যটা বিরাজমান আছে। এই বৈষম্যটা আসলে বিধাতা প্রদত্ত নয়, এটা আমাদের এই পৃথিবীর সৃষ্টি, যে আমরা যারা এখানে বসবাস করি তাদের হাতেরই সৃষ্টি। জন্ম থেকেই একটা কন্যা শিশু বড় হওয়ার সাথে সাথে নানা ক্ষেত্রে তার সাথে বৈষম্যের ফর্দটাও কিন্তু বড় হতে থাকে। সভ্যতা বিকাশে পুরুষের পাশাপাশি নারীর অবদান কিন্তু দৃশ্যমান বহুভাবে, কখনো মায়ের রূপে, কখনো বোনের রূপে, কখনো মেয়ের রূপে, কখনো বা স্ত্রীর রূপে। শিশুকাল থেকেই নারীরা সকল ক্ষেত্রে তার এই বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে। আমাদের সমাজ ব্যবস্থা এখনো নারীদেরকে পুরুষদের অধস্তন করে রাখে। আমাদের দেশটা একটি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় চলে। সকল ক্ষেত্রে পুরুষরা নারীদের উপর আধিপত্য বিস্তার করে। ফলে নারীরা অনেক ক্ষেত্রে অনেক বেশি দক্ষ বা মেধাবী হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়। অনেক চেষ্টার পরেও বর্তমান সময়ে আমরা দেখি যে আমাদের নারীদের এই যে বৈষম্য তা দূর করার যে চেষ্টা বহুকাল থেকে হচ্ছে। আমরা সংগ্রাম করতে করতে এখন পর্যন্ত এখন যে অবস্থায় আছি কিছুটা হলেও কমে এসেছে, কিন্তু আসলে এটা এখনো সেই সমান পর্যায়ে যাওয়ার মতো এখনো অবস্থান তৈরি হয়নি। সমাজের অনেক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন হয়েছে ঠিকই। শিক্ষা ক্ষেত্রে হয়তো এসএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট দেখে আমরা দেখি যে নারীদের পাশে হার বেশি, অংশগ্রহণ বেশি, কিন্তু নারীর যে মূল ক্ষমতায়ন যে জায়গাটা, সেই জায়গাটা আসলে এখনো পাকাপোক্তভাবে হয়নি। সেজন্যই আমাদের সমাজে এই নারীর প্রতি সহিংসতা বাড়ছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু নারীর প্রতি যে সহিংসতা, ধর্ষণ এবং অন্যান্য যে নির্যাতনগুলি আছে শারীরিক মানসিক, এগুলো কিন্তু কমছে না, বেড়েই চলছে। এই আর কি আমার মনে হয় যে এটাই জেন্ডার ভিত্তিক যে আমরা বৈষম্যতা বুঝি, সেটা আসলে আমি মনে হয় বোঝানোর চেষ্টা করেছি। এই নারী পুরুষের আমাদের যে অবস্থান নিয়ে যে বৈষম্যটা আসলে এই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি চলে যেতে চাই মোহাম্মদ কামাল পাশা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাই সেটি হচ্ছে যে নারী ও শিশুদের প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন বেড়ে যাওয়ার কারণ কি?
প্রথমত ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আম, আজকে শুভ যারা সন্ধ্যা। উপস্থিত সম্মানিত আলোচক বিন্দু এবং সঞ্চালক, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমে ব্রেডকে, ব্রেডের যিনি ইডি, ব্রেড প্রতিষ্ঠান এবং তার পার্টনার, লিড পার্টনার ব্র্যাক, এবং যারা তাকে আর্থিকভাবে ফিনান্সিয়ালি ডোনেশন দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন প্রোগ্রামের, ম্যান এনগেজ অ্যালায়েন্স। যে প্রশ্নটা আমাকে করা হলো সেই প্রশ্নটা বোঝার মানে আমি যদি বুঝতে চাই একটু, আমাকে আরেক গভীরে যাওয়া প্রয়োজন। যে বৈষম্য বাড়ার পিছনে কারণকে বোঝার জন্য আমাকে যেটা দেখতে হবে শুরুতেই, জেন্ডার নির্মাণ, সমাজের যে লিঙ্গের যে নির্মাণটার একটা সমাজে ঐতিহাসিকভাবে এবং সামাজিক এবং রাজনৈতিক ভাবে কিভাবে নির্মিত হচ্ছে একটা নারীর সত্তা। যদি আমি ইংরেজি শব্দ দিয়ে বলার চেষ্টা করি, আরো একটু সহজ হয় বোঝার জন্য। আমরা যখন জেন্ডার কনস্ট্রাকশনের কথা বলি, রাজি আপা খুব ভালোভাবে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছেন। এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল কনস্ট্রাকশন না, আর বায়োলজিক্যালি ইনহেরিটেড না, ডিটারমাইন্ড না, বরং এটা হচ্ছে সামাজিক বা সাংস্কৃতিক ভাবে নির্মিত পরিচয় নারী এবং পুরুষ। আমরা যখন বিভিন্ন গবেষণায় দেখতে পাই, গবেষণায় সামাজিক গবেষণাগুলোতে আমরা যে বিষয়গুলো দেখতে পাই যে নারী, শিশু এবং নারী ও শিশুর প্রতি নির্যাতন বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তার বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে এই বিষয়টাকে বোঝার, যে কেন সহিংসতাগুলো বাড়ছে বা বৈষম্যগুলো বাড়ছে। তো অনেকগুলো থিওরিটিক্যাল আমি যদি এই ভাবনাগুলো দিয়ে দেখার চেষ্টা করি, তখন আমি দেখতে পাবো বিভিন্ন ধরনের কারণ। আমি মোদ্দা কথায় খুব সহজ ভাষায় যদি বলি, নারী ও পুরুষের যে বৈষম্য বা সহিংসতা, যদি আমি বৈষম্য যেটা আরো সহিংসতার রূপ নেয়, এটা বাড়ার পিছনে কারণ আমি একটা দেখতে পাই যে প্যাট্রিয়ার্কির মতাদর্শ, মানে পিতৃতান্ত্রিক মতাদর্শ আমাদের মধ্যে যে বিরাজমান সমাজে। আমাদেরকে আরেকটা বুঝতে হবে স্ট্রাকচারাল কন্ডিশন সোসাইটির। স্ট্রাকচার কন্ডিশন আমি ইংরেজি শব্দ ব্যবহার করছি, কারণ বাংলায় আমি এটাকে স্পষ্ট করার চেষ্টা করছি। আমাদের যে স্ট্রাকচারাল ইনিকুইটি সোসাইটিতে আমরা যখন বেড়ে উঠি, একটা সোসাইটির সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক কাঠামোর মধ্যে আমরা কতগুলো কাঠামো, সমাজ ঐতিহাসিকভাবে কতগুলো ভ্যালুজ, কতগুলো প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। সেই প্রতিষ্ঠানগুলোর প্রতিটা প্রতিষ্ঠানে কিছু মূল্যবোধ বিরাজমান। সেই মূল্যবোধ গুলো দেখা যায় যে পুরুষ দ্বারা নির্মিত অনেক ক্ষেত্রেই, এবং ওই মূল্যবোধ গুলো যেটা করে নারীকে এবং শিশুকে বঞ্চনার শিকার হতে বাধ্য করে, কারণ ওই মূল্যবোধ গুলো হচ্ছে পুরুষকে সাপোর্ট করে, পুরুষের পক্ষে কথা বলে মূল্যবোধ গুলো। আমরা এই পাশাপাশি যদি আমরা দেখার চেষ্টা করি যে ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আবারও চলে যেতে চাই মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট, ব্রেড। আপনার কাছে আমি যে বিষয়টি আবার জানতে চাই সেটি হচ্ছে যে নারী এবং শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধের উপায় কি, বা নারী এবং শিশুর প্রতি যে জেন্ডার ভিত্তিক নির্যাতন হচ্ছে সেগুলো প্রতিরোধের উপায়টা কি হতে পারে? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়, নারী এবং শিশুর প্রতি যে জেন্ডার ভিত্তিক নির্যাতন, সেটা যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের প্রথমে পরিবার থেকেই পরিবারকে সচেতন করতে হবে, পরিবারের সদস্যদের সচেতন করতে হবে, পরিবার থেকে এটা নির্যাতন প্রতিরোধের কাজে এগিয়ে নিতে হবে, এবং তাদেরকে সচেতন করলেই নারী এবং শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক যে সহিংসতা বা নির্যাতন আমরা বলি সেটা প্রতিরোধ করা সম্ভব। এই জন্য আমাদের একদম পরিবারকে সচেতন করতে হবে, কমিউনিটিতে সচেতন করতে হবে, সমাজকে সচেতন করতে হবে, এবং আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। সমাজকে দায়িত্ব নিতে হবে, পরিবারকে দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে,
মানে সকলে মিলে সমন্বয়ভাবে এটা প্রতিরোধ করা সম্ভব। আইনের কিন্তু অনেকেই আছেন যারা পরিবার বা সমাজের দায়িত্বগুলো নিতে চায় না, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে কনভিন্স করা সম্ভব? অ্যাওয়ারনেস করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। পরিবার যদি দায়িত্ব নেয়, আমার পরিবারের দায়িত্ব যদি আমি না নিই, তাহলে তো আমার পরিবারের সন্তানরা নিক্ষেপ বিপদে যাবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের দেশে যে আইনের যথাযথ ব্যবস্থা মানে প্রয়োগ করতে হবে, আইনের বাস্তবায়নটা সঠিকভাবে করতে হবে, তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আবার চলে যেতে চাই জনাব রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে এই যে এই প্রতিরোধটা ঠিক কোন জায়গা থেকে হওয়া উচিত? ধন্যবাদ সঞ্চালককে, আসলে উনি খুব সুন্দর সঞ্চালনা করছেন, এবং উপস্থিত সবাইকে আমি প্রথমে আসলে আপনাদেরকে সালাম জানাই। আমার এই প্রথম পর্বে হয়তো এভাবে বলা হয় নাই, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলছি আসলে নারী পুরুষের বৈষম্যের যে বীজ, সেটা কিন্তু মানুষের মস্তিষ্কে কিন্তু আদিকাল থেকেই আছে। সেই বীজ উপড়ে ফেলতে হবে। এখন নারীদেরকে এগিয়ে যেতে হবে, নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে। নারীকে আসলে পিছিয়ে রেখে বা অবহেলা করে, অবহেলিত রেখে আসলে সাফল্য আসবে না। আর সব সাফল্যের পিছনেই কিন্তু নারীদের অবদান থাকে। পুরুষদের সকল সাফল্যের পিছনেও কোনো না কোনো নারীর অবদান থাকে। তার মায়ের, নয়তো বা তার স্ত্রীর তার অবদান থাকে। একজন নারীর চিন্তা শক্তি, দূরদৃষ্টি এবং মেধা ব্যবহার করে নারীকে এগিয়ে যেতে হবে। তো এই জেন্ডার বৈষম্য দূর করতে হলে আসলে নারী পুরুষ উভয়কেই সমান ভাবে অবদান রাখতে হবে। তবে প্রতিরোধের জায়গা যেটা বলেন, প্রতিরোধের জায়গা থেকে হলে নিশ্চিতভাবে বলতে হয় যে নারীকে তো আগে নিজের অবস্থান, নিজের অধিকার সম্পর্কে সবার আগে জানতে হবে, সবার আগে সচেতন হতে হবে। একজন নারী সে যদি না জানে যে আসলে আমার অধিকার কতটুকু, আমাকে কি করতে হবে, তাহলে তো আসলে সে প্রতিরোধ করতে পারবে না। তো এই নারীকে তার অধিকার সম্পর্কে সচেতন করা, তার অবস্থান সম্পর্কে সচেতন করতে হলে তাকে শিক্ষায় শিক্ষিত করা এবং তাকে সচেতন করার জন্য আসলে সকলের দায়িত্ব রয়েছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপা আপনাকে। আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধটা কোন জায়গা থেকে করা উচিত, এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছিলেন। আমি আরেকটু আপনার কাছে জানতে চাই যে এই বিষয়ে নারী নাকি পুরুষ কাদের বেশি এগিয়ে আসা উচিত বলে আপনি মনে করছেন? নারীকে তো এগিয়ে আসতেই হবে। জি জি, নারীকে তো প্রথমে এগিয়ে আসতেই হবে, আমি বললাম, কারণ নারীকে তার জানতেই হবে তার অধিকার সম্পর্কে, এবং পাশাপাশি তাকে যেহেতু আমাদের দেশটা, আমরা এখনো তো উন্নত দেশ হইনি, এখনো বিশ্বের প্রথম সারির কাতারে আমরা এখনো যাইনি। আমাদের সবার সাক্ষরতার হার, শিক্ষিতের হার একরকম নয় অন্যান্য দেশের মতো। সুতরাং আমাদের দেশের নারীদেরকে সচেতন করতে হলে নারীকে যেমন এগিয়ে আসতে হবে, তার পাশাপাশি পুরুষদেরকে ভূমিকা রাখতে হবে একজন নারীকে সচেতন করার জন্য। উভয়েরই ভূমিকা রয়েছে, তবে নারীর ভূমিকাটা আগে, তাকে দায়িত্ব নিয়ে আগে আসতে হবে। এই জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও চলে যেতে চাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, এবারই পরিচালক, বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট ব্রেড। আপনার কাছে আমি জানতে চাই যে নারী এবং শিশুর প্রতি যে সহিংসতার প্রতিরোধে বাংলাদেশে আর কোন কোন সংস্থা কাজ করছে? বাংলাদেশে আর কোন কোন সংস্থা কাজ করছে যে নারী এবং শিশুর প্রতি এই সহিংসতা প্রতিরোধে? নারী ও শিশুর প্রতি সহিংসতা পদ্ধতিতে বাংলাদেশে অনেক সংস্থাই কাজ করে, তার মধ্যে উল্লেখযোগ্য তো ব্র্যাক আছে, আমাদের ব্রেড কাজ করছে, আইন ও সালিশ কেন্দ্র কাজ করে, কাজ করে, তারপরে জাতীয় মহিলা সংস্থা তো সরকারিভাবে এটা আছে,
তারপরে RDRS কাজ করে, নারী মৈত্রী কাজ করে। এরকম অনেক সংস্থাই আছে যারা নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ নিয়ে কাজ করে। আচ্ছা উল্লেখযোগ্য কয়েকটি আর আচ্ছা। তা এই যে সংস্থাগুলো কাজ করছে, কিন্তু বাংলাদেশে এই প্রক্রিয়াগুলো বা এই সংস্থাগুলো নির্যাতন প্রতিরোধে কতটা কার্যকর বলে আপনি মনে করছেন? এটা যদি আমরা যদি বলতে যাই, দেখেন আমাদের সরকারি বিভিন্ন হেল্পলাইন আছে, 109, 999, 103, 1098, এগুলোতে ফোন করলে কিন্তু আমরা এখন নারী ও শিশুর প্রতি যে জেন্ডার ভিত্তিক নির্যাতন বা বিভিন্ন নারী নির্যাতন, শিশুর প্রতি সহিংসতা, এগুলা আমরা এই সেবা কিন্তু পেয়ে থাকি আর কি। আচ্ছা। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আবারও যেতে চাই জনাব রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে এবং সারা বিশ্বে তুলনামূলকভাবে যে জেন্ডার ভিত্তিক নির্যাতন কতটা হচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও যেরকম জেন্ডার ভিত্তিক নির্যাতন হচ্ছে, সারা বিশ্বেও হচ্ছে। তো এটা পরিমাণ কতটা, এবং আপনার দীর্ঘ জীবন বা আপনি অনেকটা সময় পার করেছেন, সেই অভিজ্ঞতা থেকে আমাদেরকে যদি একটু জানাতেন, আমাদের শ্রোতা বন্ধুদের যদি একটু জানাতেন। ধন্যবাদ। আসলে নারী নির্যাতন বা নারীর প্রতি সহিংসতা এটা সবখানেই রয়েছে, আপনি ঠিকই বলেছেন। হয়তো কোনো সমাজে এটা বেশি আর কোনো সমাজে কিছুটা কম। তো কোন সমাজে কম আমি কিছুক্ষণ আগেই বলেছি, যে দেশগুলো মানবাধিকারে যারা সফল বা যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় না, যেখানে সব সময় আইনের প্রয়োগ করতে হয় না, সেই দেশগুলোতে কিন্তু আপনার এই নারীর প্রতি সহিংসতা এটা কিন্তু কম, কারণ তারা মানুষ হিসেবে যে অধিকারগুলো আছে সেগুলোকে তারা সম্মান করে, রেসপেক্ট করে, এবং এগুলো আইনের প্রতি তারা যথেষ্ট শ্রদ্ধাশীল বিধায় এগুলো কোনো লঙ্ঘন হয় না। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে আমাদের সমাজ ব্যবস্থায় আপনারা দেখতে পান যে এখানে কত আইন আছে আমাদের দেশে, আর সেই আইনের প্রয়োগ কতটুকু আর সেই আইন লঙ্ঘনের হিসাবটা কতটুকু। মানে আইন আছে আইনের জায়গায়, কিন্তু আমরা আমাদের দেশের মানুষরা আমরা মনে হয় যেন আইন ভাঙতেই যেন বেশি পছন্দ করি। আইন যেটা আছে সেটাকে ভেঙে যদি আমরা অন্য কিছু করতে পারি, যেন এটাতেই আমাদের ক্রেডিট। এটা অনেক ক্ষেত্রে মানে ঘটনাগুলো পরপর বিশ্লেষণ করলে মনে হয় যে বিষয়টা এরকমই দেখা যায়। কারণ এই এখন করোনাকালীন সিচুয়েশন, এই লকডাউন বা এই সংক্রান্ত কারণে যদিও সবকিছু কমে যাওয়ার কথা, স্তিমিত হওয়ার কথা, সেই সময়ও কিন্তু আমাদের দেশে ধর্ষণের যে ঘটনা, এই যে একের পর এক যে যতগুলো ঘটনা আমরা দেখলাম, কি মর্মান্তিক এক একটা ঘটনা আমরা টিভিতে দেখি, নিউজে দেখি। আসলে এগুলোর পরিসংখ্যান দিয়ে শেষ করা যাবে না। তবে আমাদের সকলেরই উচিত নিজ নিজ অবস্থানে থেকে এসবের বিরুদ্ধে দাঁড়ানো, সচেতনতা তৈরি করা, এবং এই নারীর প্রতি সহিংসতা এই বিষয় নিয়ে সকলে একসঙ্গে কাজ করা। হ্যাঁ, আমাদের দেশের সরকার বর্তমানে প্রত্যেকটা বিষয়ে আমরা দেখছি যে সরকার নোটিশে আছে এবং মনোযোগ দিচ্ছেন, এবং এই বিষয়গুলোতে অতি সম্প্রতি আমাদের এই নারী নির্যাতনের, এই ধর্ষণের কিন্তু আইনও সংশোধন হয়েছে এবং সেটা মৃত্যুদণ্ড করা হয়েছে। এইগুলো করে আসলে শুধু আইনের প্রয়োগ করে যে নারীর প্রতি সহিংসতাটা বন্ধ করা যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হলো যে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন করতে হবে, আমাদের সবার দায়িত্ব রয়েছে। আর একজন নারী হিসেবে আমি বলবো, আমার এই জীবনের কথা বলেছেন, একজন নারীর জীবনের প্রতিটি স্তরেই কিন্তু থাকে প্রতিবন্ধকতার ইতিহাস। একজন নারীকে কিন্তু অনেক বাধা পেরিয়ে, শত বাধা পেরিয়েই কিন্তু একজন নারীকে সফল হতে গেলে, স্বাবলম্বী হতে গেলে অনেক বাধা প্রতিবন্ধকতা দূর করতে হয়, এবং সেই বাধাগুলো ধাপে ধাপে পার করার জন্য অবশ্যই তাকে কেউ না কেউ তার পাশে দাঁড়ায়, সাপোর্ট হয়ে থাকে বলেই অতিক্রম করা সম্ভব হয়। যদি আমার কথাই বলেন, আমি একেবারে খুব ব্যক্তিগত পর্যায়ে বলি, যেমন আমরা 3 বোন, আমার ভাই নেই। তো আমি ছোট থেকেই পড়ালেখায় হয়তো একটু ভালো ছিলাম, চেষ্টা করছিলাম। আমার যখন ইন্টারমিডিয়েট পাশ হলো, তারপরে যখন ভার্সিটিতে ভর্তির বিষয় আসলো, তখন কিন্তু আমি শুধু মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পেরেছিলাম। আমার ইচ্ছে ছিল যে একটু ঢাকা ইউনিভার্সিটিতে বা
রাজশাহীতে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেব। কিন্তু যেহেতু আমার ভাই নেই, আমার বাবা জার্নি করতে পারেন না, কে আমাকে নিয়ে যাবে, ভর্তি হলে কে দেখাশোনা করবে? আমি কিন্তু ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারিনি। দিলে হয়তো একটা সোজা সাবজেক্ট হলেও পেতাম। আমি কিন্তু ওই আমার নিজ জেলা সেখানে জাতীয় ভার্সিটির ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে আমি কিন্তু রংপুরে কারমাইকেল কলেজ থেকেই পড়ালেখা করেছি। সেখান থেকে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি বিসিএস এ পরীক্ষা দিয়ে আমার এই চাকরিটাতে আমি প্রশাসন ক্যাডারে জয়েন করি। হ্যাঁ, এই প্রশাসন ক্যাডারে যে আমি যে বিসিএস পরীক্ষা দিতে যাব ঢাকায়, এই নিয়ে যাওয়ার কিন্তু আমার সাথে কেউ ছিল না। আমার বাবা কিন্তু আমাকে একাই ছাড়ার সাহস পেতেন না, যে ঢাকায় যাবে, একাই যাবে, কার কোথায় চাচার বাসায় থাকবো, কিন্তু নিয়ে যাবে কে, নিয়ে আসবে কে, কত রকম একটা টেনশন। তারপরে আমার মাস্টার্স এর পরে আমার বিয়ে হয়ে যায়। আমার হাজবেন্ড আমাকে আহ সর্বাত্মক সহযোগিতা, আমি জানি না যে সবার হাজবেন্ড এরকম সহযোগিতা করেন কিনা, উনি আমাকে এত রকম সহযোগিতা করেছেন বলেই আমি আহ আল্লাহর রহমতে আজকে একটা ভালো চাকরি পেয়েছি এবং একটা ভালো আহ এতে আসতে পেরেছি, নিজে স্বাবলম্বী হতে পেরেছি। তো এটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটু কোট করলাম, যে নারীকে আসলে অনেক বাধা পেরিয়ে একটা অবস্থানে যেতে হয়। তো এবং সেজন্য সাপোর্টও লাগে। আমাদের সমাজ, তো আমি শুরুতেই বলেছি, আমাদের সমাজটা পুরুষ শাসিত সমাজ। এইখানে একজন পুরুষের কর্তৃত্বই বেশি থাকে, পরিবারে প্রধান পুরুষ। তো আমাদের এই পুরুষরা যদি প্রতি ক্ষেত্রেই এরকম নারীদের পাশে দাঁড়ান, তাহলে আমাদের নারীরা স্বাবলম্বী হবে, সফল হবে, এবং আমাদের দেশ আরো উন্নত হয়ে সামনে এগিয়ে যাবে। আমাদের আজকের রাষ্ট্রনায়ক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, আমাদের স্পিকার একজন নারী, আমাদের আজকে সংসদে নারী প্রতিনিধিত্ব করছেন কতজন, আজকে আমাদের চাকরির সব ক্ষেত্রে, পুলিশ, যে কোনো বাহিনী, যে কোনো চ্যালেঞ্জিং জবে আজকে মেয়েরা আছে এবং সফলভাবে আছে। তো আমরা চাই, আমরা আশা করি যে আমাদের পুরুষরাও পাশে দাঁড়াবেন, আমাদের মেয়েরা নিজেদের দক্ষতা মেধায় এগিয়ে যাবে, এবং আমরা একটা উন্নত দেশে পরিণত হব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা তৈরি করব সকলে মিলে। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। সঞ্চালকের অনুমতি থাকলে আমি আবার একটা বিষয় আমি আসলে যোগ করতে চাই। আমি নেটের কারণে নিশ্চয়ই। প্রথমত যে বিষয়টা আপা জীবন ইতিহাস থেকে বললেন, সেটা আমরা সেই ইতিহাস যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে নারী আসলে ডিসক্রিমিনেশনের ইতিহাসটা তার ওই গল্পের মধ্যেই গঠিত রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আপা যেটা বললেন, যেটা হচ্ছে যে তাকে কে নিয়ে যাবে, নারী। একটা পুরুষের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল না, একটা নারীর জন্য খুব গুরুত্বপূর্ণ, তাকে পরীক্ষার কেন্দ্রে অথবা দূরে কোনো এক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে কে নিয়ে যাবে। এই যে ডিপেন্ডেন্ট কালচারটা আমার সোসাইটিতে বা আমার সোশ্যালাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুরু হলো, সেটা একটা বড় জায়গা, যেটা আমরা অবচেতন মনে অথবা আমাদের সামাজিক যে ইতিহাস, সেই ইতিহাসের আলোকে অথবা আমার প্রজন্ম থেকে প্রজন্ম যে ধরনের লালন পালন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা এক ধরনের মনের মধ্যে একটা ডিপেন্ডেন্ট রাখছি। দ্বিতীয় প্র্যাকটিক্যাল একটা রিজন আছে কেন যেতে চায় না। আমার সামাজিক যে কাঠামো, সেই কাঠামো নিশ্চিত করে না একটা নারী যদি বাইরে পরীক্ষা দিতে একা যায়, সিকিউরিটি কনসার্নটা হচ্ছে সমাজের যেমন দায়িত্ব, সমাজে একটা নারী নিরাপদ না, একটা রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ফাংশন করে না। রাষ্ট্রের সিকিউরিটি এজেন্সি থেকে আদার যে এজেন্সি গুলো আছে, কারণ একটা রাষ্ট্র যেমন কর্তৃত্ববাদী রাষ্ট্র হয়ে ওঠে, তেমনি একটা রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে, আমি বলছি রাষ্ট্র একা না, সে সমাজও, রাষ্ট্র এবং সমাজ মিলিতভাবে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়, যেখানে নারী স্বাভাবিক চলাফেরার ব্যাঘাত ঘটে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে আজকে যেহেতু প্রোগ্রামটার একটা জায়গা হচ্ছে করণীয়, তো আমরা খুব তাত্ত্বিক ভাবে একটা কথা বলার চেষ্টা করি, আমরা এজেন্সি বাড়ানোর কথা বলি। আমি এজেন্সিটা ভেঙে বলি, শব্দটা খুবই কনসেপচুয়াল। যেটা হচ্ছে যে আমরা নারীকে ফ্রিডমের জায়গায়, আমরা একটা নারীর যদি আমি ভায়োলেন্স কমাতে যাই অথবা ডিসক্রিমিনেশন কমাতে যাই, প্রথম জায়গাতে আমাদের কাজ করতে হবে। কারণ শাহিদ ভাই অনেক ধরনের কাজ করছেন, সেন্সারাইজিং মিটিং করছেন, মোবিলাইজেশন করছেন, এর মধ্যে দিয়ে নারীর যেটা হচ্ছে ফ্রিডম এবং সে নিজে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তৈরি করতে হবে, যে সে যেন তার সিদ্ধান্ত নিজের
পার্সোনাল লাইফের সিদ্ধান্তগুলো নিতে পারে, সেই সাথে আমার সামনে যে অপশন গুলো আছে, অ্যাভেলেবেল অপশন গুলো আছে, অপরচুনিটিস গুলো আছে, একটা নারী এবং পুরুষ সমানভাবে অ্যাভেল করতে পারে, সেই সুযোগগুলোতে সমতা আনতে হবে। আমাদের এখনো পর্যন্ত চাকরি দেখে সার্কুলারে দেখবেন পুরুষতান্ত্রিকতা, পুরুষ বায়াস। আমি যদি একবারে পুরুষের দেখা যায় পুরুষ ছাড়া ওটা করতে পারবে না এরকম একটা ধারণা। তো আমাদের শুরুতেই বলেছি আমাদের পিতৃনাথ মতাদর্শের কারণে আমাদের মাথার মধ্যে গ্রথিত রয়ে গেছে নারী এই কাজগুলো পারবে না। আমার যে সুযোগের জায়গাটা, সুযোগের ক্ষেত্রে সমতার বিধানটা হচ্ছে না। আমি আনুষ্ঠানিক পরিসরে সমতা যদি আমি বজায় রাখতে পারি, সেই সাথে আমার পারিবারিক পরিসর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে একটা নারীকে ফ্রিডম, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় নির্যাতনগুলো কমবে। তারপরও দেখতে পাচ্ছি যে আমরা নির্যাতন হচ্ছে সমাজে। সেক্ষেত্রে আমি বলবো ন্যাশনাল আমাদের একটা খুব চমৎকার পলিসি আছে। ন্যাশনাল যদি আমি দেখি চাইল্ড রাইটস পলিসি এবং চাইল্ড এবং অ্যাডোলেসেন্টস ডিসেবল রাইটস অ্যান্ড প্রিভেনশন পলিসি 2013-এ। আমার কাছে আমি এরপরেও কয়েকটা কাজেও দেখছি আমার গবেষণাতে, ইভেন রাইট নাও যে গবেষণাটা করছি ইন্ডিকেটেড সার্ভিসের, সেখানেও আমি দেখছি ঢাকার বস্তিগুলোতে, সিটি কর্পোরেশনের মধ্যে কমিউনিটি বেসড চাইল্ড প্রোটেকশন যে গ্রুপ, সেই গ্রুপটা যে এখানে ইফেক্টিভ, এখানে বাল্য বিবাহ কম হচ্ছে। আমি এমনও আমার অবজারভেশন, আমার যে টিম গিয়েছে, আমি যখন ফিল্ডে গিয়েছি তখন যে একটা মেয়ে স্কুলে যাওয়ার পথে যে ধরনের ইপটিজিং এর সম্মুখীন হয়, দেখা যাচ্ছে যে কমিটির মেয়েদের মোবিলাইজেশনের কারণে ইপটিজিং অনেক কমে গেছে, নারীরা যাচ্ছে। আবার ওখানে মাদার গ্রুপ গুলো আছে, মাদার গ্রুপ গুলোকে যদি অ্যাক্টিভ করা যায়, তো এই গ্রুপগুলো, তাহলে আমাকে একই সাথে ভাবতে হবে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে আমাকে জোর দিতে হবে। এখনো প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের আইনগুলো, প্রতিষ্ঠানে যে ব্যক্তি বা কর্তা ব্যক্তিগুলো আছেন তাদের মতাদর্শিক একটা পরিবর্তন আনতে হবে। তৃতীয় যে প্রতিষ্ঠানগুলো চলে যে কনস্টিটিউশন, আইন যে ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো ইটসেলফ এখনো পর্যন্ত ইনস্ট্রুমেন্ট গুলো নারী বান্ধব না, সেই জায়গাতে আমাদের একটু হাত দিতে হবে। তৃতীয় যে বিষয়টা আমি বলবো, বিচারহীনতা সংস্কৃতি আমাদের সমাজে। আমি লাস্ট বরেণ্য অঞ্চলে একটা কাজ ছিল ব্লাস্ট এবং রিবের, সেটাতে আমার সেই কাজটা আমি করেছি, ক্রাই ফর জাস্টিস। আমার টাইটেলটা আমার শেষ পর্যন্ত ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে দিতে হলো ক্রাই ফর জাস্টিস, মূলত ইথনিক কমিউনিটির উপর। দেখা যাচ্ছে তারা বিচারের জন্য যাচ্ছে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে নিজের জীবনের প্রতি, সে ইনসিকিউর ফিল করে যখন বিচার চাইতে যাচ্ছে, দেখা শেষ পর্যন্ত বিচার পাচ্ছে না। তো বিচার পাওয়ার কারণ বিচারের যে বিচারিক যে প্রক্রিয়া এবং যে প্রসেস, সেই প্রসেসটাতে যে অ্যাক্সেস নারীর, একটা মার্জিনাল বা একটা গরিব নারী সেই অ্যাক্সেসটা সমান না। তাহলে আমাদের এই মুহূর্তে আমাদের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমার অ্যাক্সেসটাকে ইকুয়ালিটি আনতে হবে। অ্যাক্সেসে যদি আমার বিচারিক ব্যবস্থায় অথবা প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার ক্ষেত্রে অ্যাক্সেসটাকে যদি আমি ইকুয়াল করতে পারি, তা আমার ডিসক্রিমিনেশন একটা বড় জায়গায় আমি হাত দিতে পারবো। আবার নির্যাতনের ক্ষেত্রে আমাকে ধরতে হলে নির্যাতনকে একবারে জেনারেলাইজ করে নির্যাতনকে বোঝা সম্ভব না। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের নারী একটা রিচ ফ্যামিলি, ধনীর নারী, ধনীর মেয়ে, ধনীর ওয়াইফ, অথবা আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অথবা একজন ডিসি, একজন ম্যাজিস্ট্রেটের ওয়াইফ বা মেয়ে, এবং একজন রিক্সাওয়ালার মেয়ে অথবা স্ত্রী, দুটা আইডেন্টিটি সমান না, যদিও তাদের একটা সার্বজনীন ইউনিভার্সাল একটা আইডেন্টিটি হচ্ছে নারী। সমাজে তাহলে ক্লাস বেজ, শ্রেণী বেজ, অর্থনৈতিক কাঠামো বেজ, রাজনৈতিক অবস্থা অনুযায়ী নারীর কিন্তু দেখবেন আপনি ঠিক হয়ে যায় সমাজে কি অবস্থানটা হবে, এবং সেই অবস্থানের সাথে সম্পর্কিত হয়ে কিন্তু আমার সমাজে নির্যাতনগুলো আপনি দেখবেন হায়ার ক্লাসে যদি আপনি খুব খেয়াল করে দেখেন, বা ইকোনমিক্যালি আমাদের মতো দেশগুলোতে দেখবেন যে বাংলাদেশ অথবা বাংলাদেশের মতো যে দেশগুলো বা আমাদের সমাজগুলোতে দেখবেন যে এই যে ভায়োলেন্সের তো বিভিন্ন ফর্ম আছে। পারিবারিক পরিবেশের যদি বাদ দিই, আমি ডোমেস্টিক ভায়োলেন্সের পার্ট বাদ দিই, আদার যে ভায়োলেন্সের রূপগুলো দেখবেন আপনি শ্রেণীভেদ, একেবারে ক্লাস দিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন। দেখবেন যে গরিবদের ক্ষেত্রে এই ভায়োলেন্সের কারণে, এবং কার দ্বারা হচ্ছে, একজন বড় লোকের দ্বারা। আবার এর মধ্যে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা কাজ করে, সেই পিতৃতান্ত্রিক মতাদর্শ। বারবার বলছেন রাজি আপা, শহীদ কাজ করছেন পুরুষ শাসিত সমাজ। পুরুষ শাসনটা করার যৌক্তিকতা কোথা থেকে পায়? পুরুষ শাসনের পিছনে কনস্টিটিউশনটা কাজ করে, যে ইডিওলজিটা কাজ করে, সেই ইডিওলজি হচ্ছে পিতৃতান্ত্রিক মতাদর্শ। আমাদের পিতৃতান্ত্রিক মতাদর্শ কাজ করতে হবে। পাশাপাশি শহীদ ভাইকে আমি আরো বা এই জেন্ডার বেস ভায়োলেন্স যারা কাজ করে তাদেরকে বলবো যে এই যে
পেছনে আরেকটা বিষয় পিতৃতন্ত্র মতাদর্শ কিন্তু ধর্মের যে বিষয়গুলো সেটাকে আমাদের হাত দিতে হবে। কারণ রিলিজন সাময়ে আমাদের ধর্ম ইসলাম এবং হিন্দু ধর্মে আপনি যদি খেয়াল করে দেখবেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সেই সময়ের কনটেক্সটে অবশ্যই প্রত্যেকটা ধর্ম সমতার কথা বলেছেন। এই সময় নারীদের যে কন্ডিশন, ইসলাম সেই জায়গাতে নারীকে বের করে নিয়ে আসার চেষ্টা করতেন এবং একবার তো রাতারাতি সে সম্ভব ছিল না, বৈপ্লবিক পরিবর্তন একটা সময় গ্র্যাজুয়েটি পরিবর্তনের কথা বলছেন। তো এখনো পর্যন্ত আমাদের যেটা হয় ধর্মের, যে আমি যদি খেয়াল করে দেখি ধর্মের বিভিন্ন বিষয়গুলো নারীর পুরুষের পক্ষে যায়। আমি বলছি ধর্ম ইটসেলফ এক অর্থে সিদ্ধান্তিক মতাদর্শকে আমি যেটা বলার চেষ্টা করব যে বজায় রাখার ক্ষেত্রে ধর্ম সহায়ক। আমি ধর্মের ক্ষেত্রে বলার চেষ্টা করছি, ধর্মকে যারা বলার চেষ্টা করেন ধর্ম নিয়ে, আমি ধর্মের কথা আমি বলছি না আসলে। ধর্ম আমি আমার সামনে, আমি ধর্ম বলতে আমার সামনে বুঝাই আমি তো ধর্মের বই তেমন পড়ি না, বা আমাদের কতজন আমরা ধর্মের বই পড়ি। ধর্মটা আমাদের সামনে প্রস্ফুটিত হয় বা রিফ্লেক্টেড হয় একটা হুজুরের মধ্য দিয়ে, একটা ইমামের মধ্য দিয়ে। এই যে ইমাম বা এই যে সমাজের যে এলিট রিলিজনকে বেস করে তাদেরকে নিয়ে কাজ করতে হবে, কারণ ধর্মের যে সঠিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যা তো কিছু সমস্যা থাকে। সমস্যার কারণে আমরা দেখতে পাই যে একটা নারীর স্বাধীনতার জায়গায় প্রশ্ন তোলা হয়, নারীর নির্যাতনকে ভিকটিম ব্লেমিং এর দিকে যাওয়া হয়, নারীকে ধরা হয় যে ওই নারীর চলাফেরার কারণে তার এই প্রবলেমটা হয়েছে। আমাদের এই জায়গাতে কাজ করার জায়গা আছে শহীদ ভাই, আমি মনে হয় অনেক সময় নিয়ে নিলাম। জানি না, সময় হয়তো আমি বেশি নিয়ে ফেলছি। তো আমার মনে হয় যে এই বিষয়গুলোকে আমাকে একই সাথে আমি যদি খুব সারমর্ম করি, আমাদের দেখতে হবে যে প্রাতিষ্ঠানিক যে আমার সুযোগ সুবিধাগুলো, কিন্তু শহীদের পাড়ার একটা নেটওয়ার্কে কাজ করছে ব্র্যাক লিড, তাদের একটা কাজ করার জায়গা আছে। আমাদের পলিসি গ্যাপ গুলো কোথায় আছে, পলিসি গ্যাপে নারী ফ্রেন্ডলি কিনা, নারীকে আরো বেশি আরো পলিসি মডিফিকেশনের প্রয়োজন আছে আমি মনে করি, এবং পলিসিকে সামনে রেখে যে ইনস্ট্রুমেন্ট গুলো সেটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। কারণ আমরা এই বাল্য বিবাহ আমরা জানি, আপা আরো ভালো বলতে পারবেন, উনি যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আছেন, যে আমাদের বাল্য বিবাহের বয়স কত হবে এটা নিয়ে এক ধরনের অনেক দিন ধরে এনজিওরা সিভিল সোসাইটি মুভমেন্ট করছে, পরে বয়সের আপ ডাউন বাল্য বিবাহ নিয়ে যে সমস্যাটা হলো বয়সের পরিবর্তন। আমি যেটা বলবো যে আমাদের এই যে আমার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, লিগাল ইনস্ট্রুমেন্ট গুলো, এই ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে আমাদের রিভিউ করার একটা সুযোগ আছে স্টিল না, নারী বান্ধব না। দ্বিতীয় বিষয় হচ্ছে সমাজ কাঠামোকে পরিবর্তনের জন্য এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, একদিনে সম্ভব না। শহীদুর ভাইয়ের মতো যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন উন্নয়ন সংস্থার, তারা যে কাজ করছেন এর মধ্যে দিয়ে আমি শিওর সামাজিক কাঠামোর একটা চেঞ্জ আসবে গ্র্যাজুয়ালি। এর মধ্যে যেটা করতে হবে আমাদেরকে, যে যে ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলো প্রভাব ফেলছে নির্যাতনকে ভায়োলেন্সকে বাড়ানোর ক্ষেত্রে, সেই অ্যাক্টর গুলোকে চিহ্নিত করা, এই অ্যাক্টর গুলোকে চিহ্নিত করে আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে অ্যাক্টরকে সেন্সিটাইজ করা, এবং পাশাপাশি আমার যে জিনিসটা যে আমাদের মধ্যে যে মতাদর্শ, এই পিতৃতান্ত্রিক মতাদর্শ ছোটবেলা থেকে আমি শিখে আসছি, এই মতাদর্শ আমরা এখনো জানি ধর্মের কারণে নারীরা জমির অধিকার পায় না। হিন্দু আমি ল রাইটস দেখি, ল্যান্ড রাইটস এর ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রেও যে বিভাজনটা আপনি যদি দেখেন সেটা তো একটা অসমতা বিরাজমান। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে রুট লেভেলে কাজ করার প্রয়োজন আছে, এবং সেক্ষেত্রে শহীদ ভাই শুরুতেই যেটা বললেন বিভিন্ন কমিউনিটি, আমি মনে করি যে এই কমিটি গুলোকে একটা সামাজিক প্রক্রিয়া হিসেবে আনতে হবে, সামাজিক আন্দোলন হিসেবে। আমরা দেখছি যে এনজিও গুলো যখন কাজ করে এক একটা গ্রুপ ফর্ম করে, গ্রুপটাকে গ্রুপ হিসাবে, গ্রুপটাকে একটা সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হবে, গ্রুপটাকে একটা সামাজিক সংগঠনের রূপ দিতে হবে, কারণ গ্রুপগুলো স্বাভাবিকভাবে কাজ করে। ফাইনালি আমি একটা পয়েন্ট বলবো, যদি সময় খুব বেশি নিচ্ছি, যে আমাদের এই প্রোগ্রামগুলো এনজিওর যে কাজগুলো যে ঘটনা ঘটে, ফান্ড যতদিন থাকে প্রোগ্রামগুলো সেভাবে চলে। সেক্ষেত্রে অবশ্যই ফান্ডের একটা লিমিটেশন আছে, শহীদ ভাইদের বাস্তবতা মেনে নিতে হয়। সেক্ষেত্রে যে সামাজিক এই যে গ্রুপগুলো তৈরি করা হয়েছে, এই গ্রুপগুলো সাস্টেইনেবিলিটি নিয়ে ভাবতে হবে। শহীদ ভাইয়ের যদি ফেজ আউটের আগে যে জিনিসটা ভাবতে হবে, আমি যে গ্রুপগুলো তৈরি করে আসলাম, চাইল্ড বেস কমিউনিটি প্রোটেকশন গ্রুপ অথবা মাদার গ্রুপ অথবা কমিটি গ্রুপ, কমিউনিটি গ্রুপ গুলোকে আমি কিভাবে স্ট্রেনথেনিং করতে পারি, যেন আমার প্রজেক্ট ফেজ আউটের পরেও আরো যেন সক্রিয়ভাবে কাজ করতে পারে, সেই বিষয়টা নিয়ে ভাবনা করার প্রয়োজন আছে। এটা আমার মনে হয় যে প্রশাসনে যিনি আছেন আপা, রাজি আপা, তিনি হয়তো এক্ষেত্রে একটা দূরদর্শী সিদ্ধান্ত জায়গা থেকে, কারণ আমরা প্রত্যেকটা পজিশনে জানি প্রত্যেকটা পজিশন আইনের বাইরে একটা এজেন্সি আছে, ব্যক্তির এজেন্সি আছে, ব্যক্তির এজেন্সির জায়গা থেকে হয়তো যদি আসেন, আমাদের নওগাঁ শহরটা বা নওগাঁর আমার যে এলাকাটা আরো বেশি নিরাপদ, আরো সেফ জন হতে পারে।
ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি এত চমৎকারভাবে, এত সুন্দরভাবে বিশ্লেষণ করছিলেন। আসলে আমরা মানে খুব মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কথাগুলো। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি জনাব রাজিয়া সুলতান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি একজন নারী হিসেবে কি মনে করেন যে কর্মক্ষেত্রে এখনো নারীরা নির্যাতিত বা সহিংসতার শিকার হচ্ছেন, এরকমটা আপনার মনে হয় কিনা? ধন্যবাদ। হ্যাঁ, এটা তো হয়ই। এটা তো মনে হয়ই। কারণ হলো যে যেহেতু সমাজেই রয়েছে এই কিভাবে বিষয়টা, হচ্ছেন? আচ্ছা। নারী পুরুষের বৈষম্য। হ্যাঁ, কর্মক্ষেত্রে আমি হয়তো হচ্ছি না, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে। আপনি যদি একবারে সর্বনিম্ন লেভেলে যান, যে যারা হয়তো ইট ভাঙার কাজ করে নারী পুরুষ একসাথে, সেখানে গিয়ে দেখবেন যে নারীকে মনে করা হচ্ছে দুর্বল, তুমি ছেলের থেকে পুরুষের থেকে কম ইট ভেঙেছো, অথবা কোনো মাটির ডালি যখন ক্যারি করতেছে মাথায় করে মাটির বোঝা, তখন বলতেছে তুমি কম ক্যারি করেছো, তুমি বাচ্চাকে 2 মিনিট সময় দিয়েছো, এজন্য তোমার এখান থেকে কম কেটে রাখা হবে। পুরুষকে 500 টাকা মজুরি দিলে নারীকে হয়তো 300 টাকা মজুরি দেওয়া হচ্ছে। এরকম বৈষম্য আছে, এটা একদম লোয়েস্ট লেভেলে। অনেক ক্ষেত্রে অনেক আমাদের যে এখন প্রাইভেট জব গুলো আছে, বা অনেক সরকারি অফিসেও, যেটা ধরেন আর একটু নিচু লেভেলের যে পদগুলি আছে, সেখানেও দেখা যায় যে আপনার কোনো চ্যালেঞ্জিং কাজ আসলে তখন মনে করা হচ্ছে যে না, এটা এই নারী যে লেডি যে কর্মকর্তা আছে তাকে না দিয়ে কোনো জেন্টস কে দেওয়া হচ্ছে, যে এটা বেশি চ্যালেঞ্জিং হবে, এটার মধ্যে বেশি ঝামেলা আছে, এটা ওই অমুক অমুক করুক, তাহলে সে ফেস করতে পারবে, ও মেয়ে মানুষ, ওকে এখানে দেওয়ার দরকার নাই, ও হয়তো এটা ফেস করতে পারবে না। এরকম বিষয়, এরকম চিন্তা ভাবনা থেকেই যায়, এখনো আছে আমি মনে করি। এরকম বৈষম্যের শিকার হচ্ছে নারীরা। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি এই সমস্যার কথা বলছিলেন যে আসলে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন বা কর্মক্ষেত্রে সহিংসতার শিকার হচ্ছেন। তো পরিত্রাণের উপায়টা কি? এখান থেকে পরিত্রাণ আমরা কিভাবে পেতে পারি? কেননা নারীরা তো কর্মক্ষেত্রে যাবেই বা তারা স্বাবলম্বী হওয়ার একটা চেষ্টা করবে। কিন্তু যেহেতু তারা এই যে নির্যাতনের শিকার হচ্ছে বা সহিংসতার শিকার হচ্ছে, সেখান থেকে তারা কিভাবে পরিত্রাণ পেতে পারে? আপনার মতামত? হ্যাঁ, নারীরা সহিংসতার শিকার হচ্ছে, এটা তো আমরা সবাই মেনে নিচ্ছি। সেটা হয়তো মাত্রাটা হয়তো একেকবার একেক রকম হচ্ছে, একেক পর্যায়ে একেক রকম হচ্ছে। তো এইটার ক্ষেত্রে নারী, বা শুধু নারী হিসেবেই না, যেমন যে কেউ, নারী হোক আর পুরুষই হোক, আমার অধিকার কতটুকু, আমি কতটুকু যেতে পারবো, কতটুকু আমার পাওনা রয়েছে, এই বিষয়টা আমাকে জানতে হবে। আমি এখন এডিএম হিসেবে আছি, মানে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে আছি। আজ থেকে 6 মাস পূর্বে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছিলাম। ইওনো হিসেবে কাজ করেছিলাম আরকি। ইওনো থাকাকালীন অবস্থায় সেখানে উপজেলা পরিষদে একটি পদ আছে, নারী ভাইস চেয়ারম্যান নারী। একটা পদ আছে ভাইস চেয়ারম্যান পুরুষ, একটা পদ আছে ভাইস চেয়ারম্যান নারী। সেই ভাইস চেয়ারম্যান নারীর যে কি করুণ অবস্থা, সেটা আমি ইওনো থেকে তো সরাসরি দেখতে পেলাম আর কি। উনি একটা পদ, উনার শুধু একটা কোটায় আছে যে এডিপি তে নারীর 30% এডিপির টাকা থেকে দিতে হবে নারী উন্নয়নের জন্য, এইটা বাধ্যতামূলক, এটা উনি করবেন। এ বাদে আর অন্য যে উপজেলা পরিষদের টাকা, সেখান থেকে যে প্রজেক্ট হবে, সেখানে আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়তো ওই কমিটির সভাপতি উনি দিয়ে থাকেন, কিন্তু ভাইস চেয়ারম্যান পুরুষ, উনি যে ফ্যাসিলিটিটা, যে অগ্রাধিকারটা পাচ্ছেন, কিন্তু ওই নারী, উনি কিন্তু ওই ওনার 30% ছাড়া অন্য কোনো প্রজেক্টেই দিতে পারলেন না। এবং ওই 30% টাকায় উনি যে প্রজেক্ট দিচ্ছেন, সেইটাতে যে সেলাই মেশিনের প্রজেক্ট ছিল আর কি, যেন নারী উন্নয়নের ছিল একটা, সেটাও কিন্তু উনি যে শতভাগ যে উনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, উনি দিয়েছেন, কিন্তু দেখা যাবে ওইটা দেওয়ার সময় চেয়ারম্যান বলবে, অমুক নেতা বলবে আমারটা দেন, আমারটা দেন, ওই বেচারা শেষে সে একটা দলের দলের সে হলো সভাপতিও, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন উনি, কিন্তু তারপরে উনি কিন্তু ওইটা পুরোটা দিতে পারেন নাই। সবাই এসে আবার আবদার, কখনো চাপ, এবং প্রায় সময় উনি আমার কাছে এসে বলতেন, যেহেতু আমিও একজন নারী ছিলাম,
আমি সবই বুঝতে পারতেছিলাম, কিন্তু আসলে শৃঙ্খলাটা এমন যে এটা খুব সহজেই আসলে ব্রেক করা যাচ্ছে না। আর অনেক বিষয় ছিল যে অনেক বিষয় থাকে যে তারা আসলে জানে না আমি আসলে কতটুকু করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম শুধু এই একটা পদের কথা বললাম, এরকম প্রত্যেক পদেই একজন নারীর তার জানা উচিত যে আসলে আমার কতটুকু পাওনা, আমি আসলে এই কাজ করে আমার কতটুকু অধিকার আছে এবং আমাকে সমান অধিকার দেওয়া হচ্ছে কিনা, আমাকে বঞ্চিত করা হচ্ছে কিনা, আমি যে এই কাজটা করব এই সম্পর্কে আমাকে নিজেকে সচেতন থাকতে হবে, সচেতন হতে হবে। তাহলে হয়তো আমি আমার ন্যায্যটা আদায় করে নিতে পারবো। আমাকে না দেয়া হলেও আমি চেষ্টা করব আমি আদায় করতে পারবো। এটা আমার মনে হয় যে নারীদেরকেই এগিয়ে এসে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে নিজেকে লড়তে হবে। এবং আর সারাউন্ডিংস যারা আছে তাদের দায়িত্ব তো আছেই, তাদেরকে তো সহযোগিতা করতেই হবে। আমি সেটা আগেই বলেছি। জি, ধন্যবাদ আপনাকে। এই জায়গায় উত্তরণের উপায়ের একটা জায়গায় আমার একটা আপার সঙ্গে একটু আমি মতামত একটা যোগ করব। আমরা কর্ম পরিবেশে যে আমাদের যে ডিসক্রিমিনেশন শিকার হন নারীরা বা যে ভায়োলেন্সের সম্মুখীন হন, কর্মপরিবেশকে আমাদের একটা সবচেয়ে বড় ভুল হয় বোঝার ক্ষেত্রে, আমাদের দেখার দৃষ্টিভঙ্গির কারণে কর্মপরিবেশকে আমি কিন্তু বিচ্ছিন্নভাবে দেখার চেষ্টা করি। এই আমার রাজশাহী ইউনিভার্সিটি অথবা আপার যে ম্যাজিস্ট্রেসি, এটা সমাজের বাইরে না, আর বিচ্ছিন্ন কোনো দ্বীপে না। সমাজের যে কাঠামো, সমাজের যে মতাদর্শ সেখানেও বিদ্যমান। তাহলে সমাজে যে বিরাজমান যে ভিন্নতা গুলো আছে, মতাদর্শ, সেটাও সেখানে কাজ করে। দ্বিতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি এই সমাধানের ক্ষেত্রে শহীদ ভাই এবং যারা কাজ করছেন এই উন্নয়ন প্রতিষ্ঠানে, তাদেরকে আমি বলবো, মানে আমার মনে হয় যে এই জিনিসটা খুবই প্রয়োজন, কর্মপরিবেশকে একটা সমাজ হিসাবে দেখা। সেখানেও একটা স্ট্রাকচার আছে। আপা যে পজিশনে আছেন অথবা আমরা যে পজিশনে থাকি, সেই পজিশনের বাইরে আমার বিভিন্ন র্যাঙ্কের বাইরেও কিছু ফর্মাল এবং ইনফর্মাল নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্ক গুলো কাজ করে। যেমন আমার বিশ্ববিদ্যালয়ে অথবা আপনার ইয়েতেও দেখবেন একটা করে জেন্ডার সেলের কথা বলা হয়েছে হাইকোর্ট থেকে। জেন্ডার সেল এবং নির্যাতন নিয়ে কাজ করবে, এই জেন্ডার সেল গুলো আছে। কিন্তু দেখা যায় যে এই জেন্ডার সেলের কে করছেন, কে দায়িত্বে আছেন, এবং সেখানেও দেখা রাজনীতিকরণ প্রয়োজন আছে। রাজনীতিকরণকে আমি খারাপ ভাবে দেখছি না, তো রাজনীতিকরণ করতে গিয়ে যে মানুষগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং রাজনীতির যে মানুষটাকে নির্বাচিত করা হচ্ছে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে, তখন ওই রাজনীতি যদি কেউ একজন অপরাধ করে থাকেন, তার ক্ষেত্রে ইমিউনিটি দেখা যায় যে বিচারহীনতা, ওনার ক্ষেত্রে হয়তো এক ধরনের আছে যে তার জন্য বিচার হচ্ছে, সেখানেও একটা ইনইকুয়ালিটি, ডিসক্রিমিনেশন বিদ্যমান। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যে কর্ম পরিবেশে আছে, আমি তো সমাজের বাইরে না, সমাজ থেকে আমি শিখে আসছি। এখানে আমি যে সময়টা দিচ্ছি, আমার যে সফটওয়্যারটা আমি নিয়ে আসলাম, আমার মাথা, আমার যে শিক্ষা, এবং আমার শিক্ষার ফলে যে আমার মতাদর্শ তৈরি হলো, সেই মতাদর্শের মধ্যে তো আমার সিদ্ধান্ত বিরাজমান। আমার পুরুষ, আমি ধরেই নেই যে আমি নারীর চাইতে শ্রেষ্ঠ, সেটা আমি কর্ম পরিবেশে বাস্তবায়ন করার চেষ্টা করি। সেই জায়গাতেও আমাদের কর্মজীবী আমরা যারা আছি, তাদের নিয়েও কাজ করার অনেক প্রয়োজন আছে। কারণ আমাদের মতাদর্শিক জায়গা, আমরা শিক্ষিত হলে যে আমার মতাদর্শ, আমি বই একটা ডিগ্রি পাই হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি বা অ্যান্থ্রোপোলজি পড়ে একটা সার্টিফিকেট পাই, কিন্তু আমি কতটুকু সেন্সিটাইজ হতে পারি জেন্ডার সম্পর্কে, ইভেন আমরা কতটুকু মানুষ জানি না। আপা যে কথা শুরুতেই বললেন যে নারী এবং পুরুষ জন্মগত ভাবেই কিন্তু আমরা দুটা লিঙ্গ ভিন্নতা আছে, আমার সেক্সুয়াল আইডেন্টি, কিন্তু জেন্ডার, আমার যে লিঙ্গ, আমি যে নারী এবং পুরুষ, এই জিনিসটা সামাজিক ভাবে নির্মিত। এবং সমাজ ছোটবেলা থেকে নারীকে যেভাবে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করছে, আমরা কর্ম পরিবেশে সেই বিষয়টা দেখি। তাহলে কর্ম পরিবেশে আমাকে যে উত্তরণ করতে হয়, আমাকে প্রথমে যে জায়গায় যেতে হবে, একই কর্ম পরিবেশে আমাদের বিচারহীন সংস্কৃতি আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার মতাদর্শ। তৃতীয় বিষয় হচ্ছে যে আমার এখানে যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আছে, সেই ইনস্টিটিউশনাল স্ট্রাকচারটাও স্বচ্ছ না। এখানে আমরা যে প্রক্রিয়া, আমরা যেখানে যে সার্ভিস করি, আমাদের ইনস্টিটিউশনাল যদি দেখি, ইনস্টিটিউশনটা যে অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, ব্যুরোক্রেসি তো যে ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, স্বচ্ছতা থাকা দরকার। এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের ইনফর্মাল ফর্মাল লিঙ্ক আপ পলিটিক্যাল পার্টিজ, ইভেন আদার লিঙ্ক আপ উইথ দ্য লোকালস। সো এই বিষয়গুলো আসলে কোনো না কোনো ফর্মে প্রভাব ফেলে। তো আমাদেরকে যদি যেতে হয়, আমাদেরকে ওই জায়গাতে হাত দিতে হবে যে আমরা এক বিচ্ছিন্ন ভাবে দেখবো না। আমি একই সাথে যদি
আইনকে ধরি, আইনের সংস্কার করি, সেই আইন বাস্তবায়নের জন্য আমি কি করব সেই প্ল্যান অফ অ্যাকশন আমার থাকতে হবে, এবং এই প্ল্যান অ্যাকশন ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে না তার জন্য একটা মনিটরিং সেলও থাকতে হবে। পাশাপাশি যে অর্থাৎ জিনিসটা খুব সবকিছুর একটা পরামর্শ। পরিকল্পনার প্রয়োজন রয়েছে। অর্থাৎ অবশ্যই সবকিছুর আপা, একটা সেই সাথে পরিকল্পনা। আমি এই পরিকল্পনার মধ্যে অবশ্যই এটা বলবো যে আমাদের যে অ্যাটিটিউডস, এই যে আমি জেন্ডার নারীকে কিভাবে দেখবো, এই অ্যাটিটিউডটা পরিবর্তনটা আমাদের খুব জরুরি, যেটার জন্য হয়তো কাজ করছেন ভাই বিভিন্ন এনজিও এবং শহীদ ভাইরা। আমার মনে হয় যে সেন্সারাইজেশন বিষয়গুলো বাড়ানোর প্রয়োজন আছে। আমরা ধরেই নেই বড় পজিশনে জব করেন, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অথবা কলেজের শিক্ষক, অথবা স্কুলের শিক্ষক, এবং এই আইডেন্টিটি মানে হচ্ছে খুব স্বচ্ছ হবেন, উনি আদর্শবান হবেন। বিষয়টা এরকম না। হিউম্যান বিং, কেউ তাকে বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাপের নেটওয়ার্কের মধ্যে থাকতে হয়, সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে। আমার সোশ্যাল যে নেটওয়ার্কিং এর মধ্যেই যে আমার সব বিদ্যমান সমস্যাগুলো, সেটা আবার প্রতিফলন ঘটে। সেক্ষেত্রে আমাদের দেখা যায় চর্চার ক্ষেত্রে ক্ষমতার চর্চাটা আমরা করে থাকি ভিন্নভাবে। এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ আছে। ধন্যবাদ মোহাম্মদ কামাল পাশা। আমি আবারও আসবো আপনার কাছে। এই মুহূর্তে আমি চলে যেতে চাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট ব্র্যাড। তার কাছে আমি একটু জানতে চাই যে বাবারা কেন বাল্য বিয়ে দিতে চান, বাবারা কেন বাল্য বিয়ে দিতে চান, এই বিষয়টা কেন হয় বা কি কারণে হয়? আচ্ছা, ধন্যবাদ। আমাদের অতিথি যুক্ত হয়েছে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, স্বাগতম। আপা যে প্রশ্নটা করেছেন, আমরা যে গ্রাসরুট পর্যায়ে যেসব আলোচনা সভা বা বিভিন্ন মিটিং এ আমরা যেটুকু আমাদের অভিজ্ঞতা হয়েছে, বাবারা তাদের মেয়েদের বাল্যবিবাহ দিতে চায় কারণে তাদের নিরাপত্তার অভাব মনে করে তারা। আমি কিছুদিন আগে জয়পুরহাটের একটা প্রোগ্রামে আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বললো যে তার ধর্ষণের মামলার 7 দিনের মধ্যে জামিন নিয়ে ভিকটিমের বাড়ির আশপাশে ওই তারা আবার মোটরসাইকেল মহড়ায় গেছে। তো এই যে একটা ভয় ভীতি, মানে আসলে আমাদের অভিভাবকরা কিন্তু বিশেষ করে গ্রাম পর্যায়ে ভয়ভীতির কারণে অনেকে তাদের অর্থনৈতিক অবস্থা তো আছেই, অর্থনৈতিক নিরাপত্তাটাই মেইন। এখন আমাদের দেশে অনেকেরই অর্থনৈতিক অবস্থা ভালো থাকার ফলেও তারা নিরাপত্তাহীনতার কারণে তাদের মেয়েদেরকে বাল্যবিবাহ। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, মানে যেহেতু আমি লোভ সামলাতে পারছি না, বিকজ আমি চাইল্ড ম্যারেজ নিয়ে প্ল্যানের আমি ইভ্যালুয়েশনটা করছি স্টপ চাইল্ড ম্যারেজ প্রজেক্ট, এর সাথে এশিয়া চাইল্ড ম্যারেজ ইনিশিয়েটিভ যেটা ছিল বাংলাদেশ, নেপাল এবং ইন্দোনেশিয়া। এই প্রজেক্টে আমি যেহেতু রিসার্চ এখানে কাজ করলাম শ্রীপুর এবং দিনাজপুরে, আমার যে অভিজ্ঞতা বলে যে শহীদ ভাই যেটা বলছেন একদম, যে সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের সাথে। পাশাপাশি যেমন ইকোনমির আমি একটা কেস বলছি, দিনাজপুরে তিরির বন্দরে একটা কেস আমি বলছি, তাহলে আপনারা দেখবেন যে এর মধ্যে দিয়ে একজন নারী হঠাৎ করে হাজবেন্ড নাই, খুব গরিব, ভাঙ্গা একটা বাড়ি, মাটির বাড়ি বলে, তো ওনার মেয়েকে বিয়ে দিতে চায় 60 ইয়ার্স ওল্ড একজন বয়স্ক লোকের সঙ্গে। তো এখন হচ্ছে যে যেহেতু প্ল্যানের প্রোগ্রাম আছে, ওখানে ওদের কমিটি আছে, কমিটি গেছে, কমিটি বিয়ে ঠেকানোর চেষ্টা করছে, কোনোভাবেই রাজি না। পরে ম্যাজিস্ট্রেটকে নিয়ে যে বিয়েটা ঠেকানোর চেষ্টা বন্ধ করেছেন। মহিলা তার বলছে রিফ্লেকশনটা আমি যখন রিসার্চে গেলাম ইভ্যালুয়েশনের কাজে, তখন বলছে যে আপনারাই বলেন, আমার মেয়ে প্রথমত হচ্ছে যে আমার হাজবেন্ড মারা গেছে অনেক আগে, আমি কাজ করলে গ্রামে কি হয় যে ওই মেয়েটা কাজ করছে, আমি বাইরে কোনো কাজ করতে পারি না, কারণটা হচ্ছে আমাকে তখন বলে চরিত্রহীন, বাইরে কাজ করলে বিভিন্ন ধরনের আমাকে কথা শুনতে হয়। আমাদের এই যে চিরির বন্ধ এই এলাকাতে একটাই কাজ আছে, ধানের কাজ, আর গৃহেতে বাড়ির মধ্যে কাজে তেমন একটা নেয় না। ধানের সময় ধানের দুটা সিজন, ওই সিজনে আমি যে কাজ করতে পারি, বাকি সময় আমার চলবে কিভাবে? আমি যখন কাজ করতে পারছি না, আমার মেয়েকে পড়াতে লাগলাম, স্কুলে পাঠালাম, মেয়ে কিছু উপবৃত্তি পায়, এটা দিয়ে চলছিল। রাস্তায় তাকে প্রথমত ডিস্টার্ব করে, শেষ পর্যন্ত একটা চিঠি দিয়ে গেছে তার মেয়েকে তুলে নিয়ে যাবে, যদি ওই মেয়ের সঙ্গে প্রেম না করে, মানে ওই ছেলের সঙ্গে প্রেম না করে তুলে নিয়ে যাবে। ওখানকার এক লোকাল এলিটেড ছেলে, উনি ধরলেন মেম্বার সাহেবকে। জি, জনাব মেম্বার সাহেব মোহাম্মদ কামাল বললেন সম্ভব না। জনাব মোহাম্মদ কামাল পাশা, আমি আবারও আসছি আপনার কাছে। আমাদের মাঝে আরো একজন অতিথি আমাদের মাঝে, আব্দুর রহমান রিজভী,
অধ্যক্ষ, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। আপনার কাছে আমি যে প্রশ্নটি জানতে চাই যে নারী ও শিশু বর্তমান সময়ে কি ধরনের সহিংসতা হচ্ছে? জনাব আব্দুর রহমান রিজ। আমরা আবারও চলে যেতে চাই মোহাম্মদ কামাল পাশা, তার কাছে আমরা যে কথাগুলো শুনছিলাম। আমি যে কেসটা বলছিলাম, যে কথাগুলো আমরা শুনছিলাম, জনাব মোহাম্মদ কামাল পাশা, আপনি যে কথাগুলো বলছিলেন কেসটা কন্টিনিউ করছি যে মেম্বার সাহেবকে ধরলেন, ইউপি মেম্বারকে, যে আমার এই সমস্যার সমাধান করে দাও। ইউপি মেম্বার চেষ্টা করলেন, বলে যে এটা আমার দ্বারা সম্ভব না, কারণ ইউপি মেম্বারের ভোটের সময় ওই ছেলেগুলোকে তার প্রয়োজন হয়, সম্ভব না। তো শেষ পর্যন্ত উনি মেয়েকে স্কুল যাওয়া বন্ধ করে দিলেন। মেয়ে স্কুলে যাওয়া বন্ধ হলো। মেয়ে তখন 7 থেকে 8 উঠবে, 7 থেকে 8 এই সময়টায় স্কুল যাওয়া বন্ধ করে দিলেন। তারপর এরকম একটা পাশের ওর প্রতিবেশী একজন মানে অন্য একটা পাড়ার একজন ভদ্রলোক, 60 বছর, সে অফার দিল যে আমি তো বিয়ে করবো, শর্ত বিয়ের হিসাবে তোমাকে আমি বাড়ি করে দিব, তোমাকে আমি 2 বিঘা জমি দিব, 2 বিঘা জমি তুমি যতদিন বেঁচে থাকবা এই জমিটা তুমি চাষ করবা এবং তোমার মেয়ের নামে থাকবে, তোমার মেয়েকে আমি জমিটা দিব, তোমার যা চিকিৎসা করবো। এখন 7-এ পড়া মেয়েটা সে বলছে আপনারা তো আমার ক্ষতি করলেন। ইন্টারেস্টিং, মা বলছে না বিয়ে করা দেওয়াটা প্রয়োজন ছিল, মেয়েটা বলছে যে আমি তো পড়ালেখা করতে পারছিলাম না, তারা আমাকে তুলে নিয়ে যাওয়ার ভয় করছে। একটা সমাধানের জায়গায় আমরা আসছিলাম যে একটা বয়স্ক পুরুষকে বিয়ে করলে আমার মাটা তো নিরাপদ হলো, আমি পড়ালেখার হয়তো মাকে চালাতে পারতাম। তাহলে আমার মার দায়িত্বটা কে নিবে? আমার বাবা নাই। আমার রাষ্ট্রে আমার যে এই যে গ্রামের যে প্রথমত হচ্ছে গ্রামের যে বয়স্ক ভাতা, সেই বয়স্ক ভাতার মধ্যে আমার মার নাম নাই। কারণ বয়স্ক ভাতা, আমার মা বয়স্ক, গরিব, অসহায়, তো বা বিধবা যদি হাজবেন্ড মারা গেছে সেই ভাতার মধ্যে পড়তে পারে, সেফটি নেটের মধ্যে, কারণ সেফটি নেট প্রক্রিয়াটাও স্বচ্ছ না গ্রাম পর্যায়ে। আমার মা চলবে কিভাবে? তো আমি যে কারণে আমি নিজে রাজি হয়েছি ওই বয়স্ক লোককে বিয়ে করতে। আপনারা কেন আমার বিয়েটা বন্ধ করছেন? আমার ভাগ্যটা নষ্ট করছেন কেন? আমি তো দুবেলা খেতে পারতাম। আমি যদি ওই বয়স্ক লোকটাকে বুঝাতাম, তো আমাকে হয়তো স্কুলেও দিত। এরকম একটা পরিস্থিতি। তাহলে আপনি যদি একটা কেসকে আপনি যদি বিশ্লেষণ করেন, এর মধ্যে ইনসিকিউরিটি আছে, এর মধ্যে ইকোনমিক মার্জিনালাইজেশন আছে, এর মধ্যে আছে সোসাইটির মতাদর্শের বিষয়গুলো। তাহলে আমরা একটা কেস থেকে আমি দেখতে পাই যে অনেকগুলো ঘটনা যেটা বাল্য বিবাহকে প্রণীত করছে, এবং এরকমও ঘটনা ঘটছে। যেমন আমরা লাস্ট স্টাডিতে আমরা দেখলাম যে মোহাম্মদ কামাল পাশা, আপনার কাছে আমরা আবারও আসছি, আমি আবারও আসবো আপনার কাছে। আমাদের মাঝে একজন অতিথি রয়েছেন, আব্দুর রহমান রিজভী, অধ্যক্ষ, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। আপনার কাছে জানতে চাইবো যে এই যে নারী ও শিশুর প্রতি যে জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ, এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব কতখানি? রিজভী ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এই মুহূর্তে তাহলে মোহাম্মদ কামাল পাশা, আপনি যে কথাগুলো বলছিলেন সেটা যদি আবার তাহলে দেখেন, শহীদ ভাই যেটা বলেন, আমাদের ইকোনমি প্রবলেম আছে একটা নির্যাতনের পিছনে বা বাল্য বিবাহ, ইনসিকিউরিটি প্রবলেম আছে, তার মতাদর্শ। তাহলে আপনার বিয়েটা হচ্ছে, আমরা যদি বিয়ের কতগুলো দেখি, বিয়ে আসলে সবসময় সোসাইটিতে বিয়ে যদি আপনি দেখেন ট্রেড অফ হয়েছে। আপনি যদি অনেক প্রাচীন কালে বিয়েগুলো দেখেন, বিভিন্ন ট্রাইবাল সমাজ বা যে আদিবাসী সমাজগুলোর মধ্যে নারীকে বিয়ে করত কমিউনিটি থেকে, এবং এই বিয়ের মধ্য দিয়ে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হতো, তাদের মধ্যে যে ওয়েলফেয়ার একটা সিচুয়েশন ছিল সম্পর্ক। তাহলে বিয়েটা সবসময় ট্রেড অফ হিসাবে ব্যবহার হয়েছে। এখন যদি আপনি দেখেন, বিয়েটাও কিন্তু ট্রেড অফ হয়ে গেছে। বাল্য বিবাহ করার ক্ষেত্রে আমার ট্রেড অফ করতেছে কি, আমাকে ভাবতে হচ্ছে আমার সিকিউরিটি, আমার মেয়ের। যেমন আমরা যখন গাজীপুরে, শ্রীপুরে কাজ করলাম, তখন দেখা যাচ্ছে বলছে যে মোবাইলে আসার ফলে মেসেঞ্জার অনেক ধরনের বাবা মারা শঙ্কিত, কারণ এই যে মেসেঞ্জারে আমরা জানি আমাদের সমাজ কিছুটা হলো কনজারভেটিভ নারীদের ব্যাপারে, পুরুষদের সাথে মেশার ক্ষেত্রে। তাহলে বয়সন্ধির পর এটা তো ছেলে মেয়ের স্বাভাবিক যে মেলামেশার মধ্য দিয়েই তো তার তো স্বাভাবিক গুণাবলী তৈরি হবে। কিন্তু
আমার সমাজে সেই জায়গাতেও একটু বিরোধিতা আছে সমাজের। সেক্ষেত্রে যেটা হয় যে মেসেঞ্জারে একটু যোগাযোগ, যেহেতু আগে সম্ভব ছিল না, এখন খুব ইজি রিচ করা, মোবাইল ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে। ওই জায়গাতে দেখি খুব ভয় পায় শ্রীপুরে, যেহেতু ওখানে বেশিরভাগ লোকজন ইন্ডাস্ট্রিতে চাকরি করে, গার্মেন্টস ফ্যাক্টরি। মা বাবা দুইজনেই সারাদিনের জন্য চলে যায় গার্মেন্টসে, মেয়ে একা বাসায় থাকে। এখন তার জন্য সেফ মনে করে সে মেয়েকে একা রাখার চাইতে মেয়ে একটু বড় হলেই আমি কারোর সাথে বিয়ে দিই, আদারওয়াইজ মেয়ে যদি কারোর সাথে পালায়া যায়, অথবা মেয়ে যদি কারোর সাথে সম্পর্ক হয়ে, আমরা জানি এর পরের স্টেজটা কি হয়, যেহেতু আমাদের এখানে সেক্সুয়াল এডুকেশন নাই এক ধরনের, এর পরে যে প্রেগন্যান্সির দিকে টার্ন করে, এই সমস্যাগুলো নিয়েও কাজীরা দেখা গেল যে অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে গেছে, তারপর ন্যাসের সঙ্গে আলোচনা করেই আমরা এরকমই কেস পেয়েছি, শেষ পর্যন্ত কি করবে, আমাদের সমাজে ওই বাচ্চাকে কে দেখবে, তারা বিয়ে দিয়েছে। কাজী একটা কাজী বলছে যে আমি বিয়ে দিতে গিয়ে কোন সম্পর্কের কারণে প্রেগনেন্ট হয়ে গেছে। আমরা মুরব্বীরা সকলেই বললো বিয়ে দিয়ে দিলাম। তিনটা মিনিটে প্রশাসন থেকে এসে আমার নামে কেস, আমাকে ধরে নিয়ে যায়, আমার ফাইন ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, চমৎকার লাগছিল আপনার কথাগুলো শুনতে জনাব মোহাম্মদ কামাল পাশা। আমাদের হাতে একদমই সময় কমে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে যেতে চাই জনাব আব্দুর রহমান রিজভী, অধ্যক্ষ বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। যে এই যে নারী ও শিশুর প্রতি যে জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব কতখানি? ধন্যবাদ। আচ্ছা, আপনার মাইকটি কি ঠিক রয়েছে? মাইকটি কি এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। রিজভী ভাই শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আপনার মাইক। ধন্যবাদ। আনমিউট করে আমাদের সাথে কথা বলতে পারেন। আজকের ধন্যবাদ আপনাকে। আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমি যখন যুক্ত হয়েছি তখন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর মহোদয়ের কথা শুনছিলাম। খুব জ্ঞানগর্ভ এবং তথ্যভিত্তিক আলোচনা। এখানে যুক্ত হয়েছেন আমাদের নওগাঁ জেলার সম্মানিত এডিএম স্যার, যুক্ত আছেন গ্রেডের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম। আমি প্রথমেই জনাব শহীদুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, তারা তাদের এই নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে এই বিষয়ে নওগাঁ জেলাকে বেছে নেওয়ার জন্য। ইতিমধ্যেই তারা নওগাঁতে বিভিন্ন কার্যক্রম করেছেন। আমি একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, সেখানে যা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে এই তারা যে কাজটা করছেন এটা সুন্দর একটা প্রচারণার কাজ। আর আপনি আমাকে যে স্পেসিফিক প্রশ্নটি করেছেন যে এই নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের কি ভূমিকা রয়েছে, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান কেন, আসলে আমাদের সমাজের প্রত্যেকটা আমি অনুষ্ঠানের একদম ব্যাপক ভূমিকা রয়েছে। একদম শেষের দিকে চলে এসেছি আমরা। একদম শেষ পর্যায়ে জানতে চাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট ব্রেড। আপনার কাছে জানতে চাই যে এই যে নারী ও শিশুর যে জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ এবং এই ধরনের অনুষ্ঠানগুলো কমিউনিটি রেডিও বা ধন্যবাদ। আমি মাঝখানে আপনার কথা শুনতে পাইনি, আপনি কি বলেছেন আমি শুনতে পাইনি। আপনি মনে হয় আপনার নেটের সমস্যা হয়তো ছিল। যাক, আপনি যেটা প্রথম যেটা শুনেছি, কমিউনিটি রেডিওর মাধ্যমে এই প্রোগ্রামগুলা আমরা আজকে এখানে আয়োজন করাতে আমাদের কমিউনিটির অনেক লোকই এগুলো শুনতে পেয়েছে। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ কামাল পাশা স্যার। উনি তার মূল্যবান বক্তব্য পেশ করেছেন, তার বিভিন্ন দিক নির্দেশনামূলক মতামত আমাদের দিয়েছেন। আমি স্যারের প্রত্যেকটি কথায় নোট নিয়েছি। আমরা ভবিষ্যতে এ নিয়ে চিন্তা করব, আমাদের লিড পার্টনার ব্র্যাককেও এটা জানাবো, যাতে করে আমরা এর প্রতি স্যার যেটা বলেছেন, স্যার আমরা স্যারের অবগতির জন্য জানাতে চাচ্ছি, আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন উপজেলাতে আমাদের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইয়ুথ গ্রুপ তৈরি করেছি, যেটা আপনি স্যার বলেছিলেন যে আমাদের ফেজ আউট হওয়ার পরেও যেন এটা সক্রিয় রাখতে পারে, আমরা সে ব্যবস্থা নিচ্ছি এবং নিব। আমাদের সাথে উপস্থিত ছিলেন আজকের আমাদের নওগাঁ জেলার সম্মানিত অতিরিক্ত নির্বাহী
জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে ধন্যবাদ আমাদের এই শীতের সন্ধ্যায় আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন আব্দুর রহমান রিজভী, অধ্যক্ষ বান্দাইকুড়া টেকনিক্যাল কলেজ, তাকেও ধন্যবাদ, এবং বরেন্দ্র রেডিওকে ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠান প্রচারের জন্য। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। যদি সুযোগ থাকে আমি একটি কথা একটু বলতে চাই আসলে। তো আমি তো শেষে এসে যুক্ত হয়েছি আসলে। আহ পরিবার থেকেই আমাদের এই সচেতনতা আসলে মূলত পরিবার থেকে আমাদের শুরু হবে, এবং মানে আমাদের সন্তান বা সন্তান তুল্য যে ছাত্রছাত্রী তাদের সঙ্গে আমাদের যদি মানে তাদের সঙ্গে আমরা যদি বন্ধু সুলভ আচরণ করি, আমাদেরকে ভয় না পায়, অর্থাৎ একটা যদি কোনো অফেন্স হয় রাস্তাতে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও যদি একে অপরের উপর বা আমাদের বাচ্চাদেরকে যদি আমরা সেইভাবে গড়ে তুলি যে আমরা পিতামাতা বাচ্চাদের শুধু শাসনই করি, তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ না করি, তাহলে কিন্তু কোনো একটা অফেন্স ঘটলে তারা কিন্তু ভয়ে আমাদেরকে বলবে না, অভিভাবকদেরকে বলবে না যে এই ঘটনা ঘটেছে, আমি যদি আমার আব্বাকে বলি তাহলে উল্টা আমার আব্বা আমাকে আরো মারবে বা অন্য কিছু করবে। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে শিক্ষক বলি অভিভাবক বলি আমাদেরকে কিন্তু আমাদের সন্তানদের প্রতি, আমাদের ছাত্রছাত্রীদের প্রতি কিন্তু আমাদেরকে বন্ধু সুলভ আচরণ করতে হবে। আর অন্যান্য বিষয় আপনারা বলেছেন, বিজ্ঞজন এখানে আলোচনা করেছেন। আর এই নির্যাতন, শিশু নির্যাতনটি এটি খালি আমাদের না, বিশ্ব জুড়ে এই সহিংসতা নারী এবং শিশুর প্রতি এই নির্যাতনটা আমাদের আছে। আমাদের বিভিন্ন কারণ আপনারা আলোচনা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। তবে আমি শেষে একটি কথা বলতে চাই, এই ধরনের প্রোগ্রামটা আপনারা বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানে করেছেন, এই ইউথ গ্রুপ তৈরি করবেন, এটাও ঠিক আছে। তো এই প্রচারণা আরো বাড়ানোর সুযোগ আছে। তো বরেন্দ্র রেডিও আমাদের এই রেডিও নওগাঁতে এরা এদের কিন্তু শ্রোতা কিন্তু টিনেজার বা যুবক যুবতী শিক্ষার্থী লেভেলের। তো বরেন্দ্র রেডিও বা এই ধরনের কমিউনিটিতে যারা প্রচারের কাজ করে, লোকাল পত্রিকা, এই জায়গাগুলোতে যদি প্রচারটা বাড়ানো হয়, বিশেষ করে আমি বরেন্দ্র রেডিওর কথা বলতে চাই যে এই ধরনের প্রোগ্রাম যদি আপনারা আরো নিতে পারেন, বরেন্দ্র রেডিও কর্তৃপক্ষ বা আজকের ব্রেড কর্তৃপক্ষ বা ব্র্যাক যারা আছেন, এই ধরনের আরো বিষয় ভিত্তিক আলোচনা যদি আমরা জানতে পারি, এবং আইনের যে বিষয়টা আছে, এই বিভিন্ন কমিউনিটি লিডারকে নিয়ে যদি আমরা জানাতে পারি আইনটা কি আছে, আইনের পানিশমেন্টটা কি আছে, এটা এখানে আমাদের এডিএম স্যার নিশ্চয়ই বলেছেন আইনের বিষয়গুলো নিয়ে নিশ্চয়। তো এই বিষয়গুলো নিয়ে আরো বেশি আলোচনা হওয়ার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং আমি শেষে যুক্ত হয়েছি আপনাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বরেন্দ্র রেডিও কর্তৃপক্ষ এবং গ্রেড কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিজু ভাইকে। আমাদের সম্ভবত বরেন্দ্র রেডিওর স্টুডিওতে নেটের প্রবলেম হয়েছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তাদের লাইভ চলছে কিন্তু ওনারা এই মুহূর্তে চিনে নেই। আমাদের আলোচনা সবাই খুব মূল্যবান ভাবে আলোচনা ভাই, একবারে শেষ পর্যায়ে আমি জাস্ট একটা জিনিস আপনাকে একটু বলতে চাই, হয়তো আপনারা মানে শুরুই করছেন যে আপনাদের যে কোটিয়াড মিটিং অথবা এই যে কমিউনিটিতে যে সেন্সলেস প্রোগ্রামের মধ্যে কোটিয়াড মিটিং স্পেশালি একটা জিনিস আপনারা একটু দেখতে পারেন, আমাদের যে চাইল্ড নির্যাতনের হার বাস্তবে আমরা রিসার্চে যা দেখি তার চাইতে অনেক বেশি। রিপোর্টেড কেস ভিতরে আরো অনেক বেশি, কারণ অনেক বাচ্চা জানেই না সে অ্যাবিউজ হচ্ছে। সেই জন্য, কারণ অনেকেই জানে না অ্যাবিউজ হচ্ছে, বাচ্চাগুলো জানেন এটা অ্যাবিউজ। আপনারা এই জিনিসটা আমি জানি না, হয়তো আপনারা করেন, কিন্তু আপনারা এটা একটু ভাবতে পারেন। ব্যাড টাচ একটা বয়সের পর মা সন্তানকে বা বাবা তার ফ্যামিলি মেম্বার তার সন্তান বা তার সন্তান সন্ততিকে শেখাবে ব্যাড টাচ কি। একটা বয়স্ক লোক এই যে কাছে ডেকে নিয়ে আদর করার নাম এই যে ব্যাড টাচ গুলো, এবং দ্বিতীয় যে বিষয়টা ব্যাড ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো তাকে ওয়ার্ড এটার মধ্যে তাকে মুগ্ধ করে। এই বিষয়টা যদি আপনাদের এই যে কোরিয়াট মিটিং এর মধ্যে আমি মনে করি যে আপনাদের নলেজ অ্যাওয়ারনেস সেশনের যে কোরিয়াট মিটিং গুলো করেন বা বা গ্রুপ সেশন নারীদের নিয়ে মাদের নিয়ে গ্রুপ সেশন, সেই সেশনে যদি এই বিষয়টাকে অ্যাড করেন, আমাদের গ্রাম পর্যায়ে এবং আমি ছোটবেলা থেকে দেখে আসছি অনেক ছেলে এবং ছেলেরও কিন্তু অ্যাবিউজ হয় ছেলেদের দ্বারা এবং অনেকভাবেই
মানে আমি অনেকগুলো ইনসিডেন্টও জানি যে ছেলেরাও দেখা যায় পুরুষদের দ্বারা, ছোট বাচ্চা ছেলেরা অ্যাবিউজ হচ্ছে, তাদের হয়তো অন্য অর্গানে হাত দেওয়া হচ্ছে, এ হচ্ছে। তো এই বিষয়গুলোকে আমার মনে হয় যে আমরা ওই বয়সের ছেলেরা কিন্তু সেটা বোঝে না। তো মাদের বা বাবাদের যদি এই বিষয়গুলো আমরা স্কুল পর্যায়ে আসলে, এখন আমরা হয়তো চিন্তা করছি স্কুল পর্যায়ে বা স্কুলের টিচারদেরও আবার স্কুলের টিচারদের নিয়ে আপনাদের প্রোগ্রাম থাকতে পারে, তারাও বাচ্চাদের শেখাবে কোনটা ব্যাড টাচ, এবং এই যে কোন কথাগুলো অ্যাবিউসিভ ওয়ার্ড গুলো, যেন যখনই তারা এটা দেখতে